হ্যালো লার্নার্স, আজকে আমরা সোশ্যোলজির একটি বিশেষ টপিক পড়ব। সেটি হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। সমাজতত্ত্বের আলোচনায় সর্বপ্রথম 1901 সালে আমেরিকান সমাজবিজ্ঞানী এ রোজ তার বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কন্ট্রোল সামাজিক নিয়ন্ত্রণ বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করেন। অবশ্য তার আগে প্লোটো রিপাবলিক গ্রন্থে এবং সমাজতত্ত্বের জনক অগাস্কোতের পজিটিভ ফিলোসফিতে এই বিষয়টি আভাস পাওয়া যায়। সামাজিক নিয়ন্ত্রণ কথাটি প্রথম ব্যবহার করেন 1894 সালে স্মিল অ্যান্ড ভিনসেন্ট। তো সামাজিক নিয়ন্ত্রণ যে বিষয়টি, সামাজিক নিয়ন্ত্রণ হলো সমাজের যে ব্যক্তিবর্গকে যখন লিমিটেড বা রুল রেগুলেশন বা বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে রাখা এবং ব্যক্তিবর্গ সমাজের একটি নির্দিষ্ট গণ্ডির বাইরে বেরিয়ে কিছু যেন না করে, যাতে করে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এক কথায় বলতে পারি, সমাজের যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের একটি বিশেষ গণ্ডির মধ্যে বা সীমাবদ্ধ রাখার প্রক্রিয়াকেই সামাজিক নিয়ন্ত্রণ বলা যেতে পারে। আমরা সংজ্ঞা দেখে নেব। ম্যাকাইভার ও পেজের মতে কি বলছেন? সামাজিক নিয়ন্ত্রণ হলো সেই পদ্ধতি যার দ্বারা সমাজ ব্যবস্থা সুসংগত ও সংরক্ষিত থাকে এবং একটা পরিবর্তনশীল ভারসাম্য বজায় রেখে চলতে পারে। তাহলে বোঝা যাচ্ছে ম্যাকাইভার এবং পেজ কি বলছেন, যে এমন একটি পদ্ধতি, সেই পদ্ধতিতে কি হবে, সমাজ ব্যবস্থাকে সুসংগত ও সংরক্ষিত রাখার একটি পদ্ধতি এবং সেটি পরিবর্তনশীল থাকলেও তার একটা যেন ভারসাম্য বজায় থাকে, তাকে আমরা সামাজিক নিয়ন্ত্রণ বলতে পারি। নেক্সটে আসি, সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি। সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি কি? সমাজ যে নিয়ন্ত্রণ বিষয়টি, এটি হলো বিশ্বজনীন বিষয়। প্রায় প্রত্যেক সমাজেই এই সামাজিক নিয়ন্ত্রণ বিষয়টি আমরা দেখতে পাই এবং এই নিয়ন্ত্রণ বিষয়টি হবে পরিকল্পনা মাফিক এবং সচেতনভাবে করা হয়ে থাকে। সামাজিক নিয়ন্ত্রণ এক প্রকার প্রভাব, আর এই প্রভাব বিভিন্ন উপায়ে প্রকাশিত হয়ে থাকে, যেমন বল প্রয়োগের মাধ্যমে, জনমত, আইন, ধর্ম, নৈতিকতা প্রভৃতির মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণকে আমরা প্রকাশ করে থাকি। সামাজিক নিয়ন্ত্রণের প্রভাব সমাজের যে কর্তৃত্বকারী ব্যক্তিবর্গ রয়েছে তারা সমাজের ব্যক্তিবর্গের উপর আরোপিত করে এবং সামাজিক নিয়ন্ত্রণ ব্যক্তি এবং গোষ্ঠীর কল্যাণ সাধনের উদ্দেশ্যেই প্রয়োগ করা হয়, যাতে করে ব্যক্তিবর্গ বা সমাজের কল্যাণ হয়, সেই জন্য সামাজিক নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তারপরে আমরা চলে আসি সামাজিক নিয়ন্ত্রণের ধরন বা টাইপস। দুইজন সমাজতাত্ত্বিকবিদ দেখতে পাবো এবং দুইজনেই সমাজ নিয়ন্ত্রণকে দুইটি করে ভাগ করেছেন। যেরকম প্রথম রয়েছেন সমাজতত্ত্ববিদ কিংবল ইয়ং। তিনি দুটি ভাগ করেছেন, একটি হলো ইতিবাচক, অপরটি হলো নৈতিবাচক। ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ বলতে তিনি বুঝাচ্ছেন যখন ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে বা স্বাভাবিকভাবে সমাজের নিয়ম কানুন মেনে চলার প্রবণতা দেখতে পাওয়া যায়। যেরকম একজন ব্যক্তি ভালো কাজ করলে তাকে যদি প্রশংসিত করা হয়, তাহলে সে স্বাভাবিকভাবে সেই সমাজের ভালো কাজ করার জন্য আগ্রহী হবেন। দ্বিতীয় তিনি বলছেন যে অপরটি হলো নৈতিবাচক। যখন ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ কার্যকারী হবে না, তখন বাধ্য হয়ে নৈতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ কার্যকারী করতে হয়। হ্যাঁ, যেরকম সমাজের কোনো নিয়ম কোনো ব্যক্তি না মানলে সমাজের লোক তাকে তিরস্কার বা সমালোচনা করে, তাতে করে ব্যক্তি এই তিরস্কার বা সমালোচনার থেকে বাঁচার জন্য
আবার সমাজের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করে। তারপরে দেখব যে সমাজতত্ত্ববিদ কার্ল ম্যানহাইম তিনি দুটি ভাগ করছেন, একটি হচ্ছে প্রত্যক্ষ সামাজিক নিয়ন্ত্রণ, অপরটি হচ্ছে পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ। তো প্রত্যক্ষ সামাজিক নিয়ন্ত্রণ কি বলতে কি বুঝি? যখন সরাসরিভাবে সমাজ ব্যক্তিকে নিয়ন্ত্রণ করছে, যেরকম আইন, ধর্ম, অনুশাসন, পুলিশ প্রশাসন। এখানে দেখতে পাবো যে তুমি কোনো কিছু, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রেড লাইট পড়েছে, তুমি যদি না মান্য করো তাহলে তোমাকে পুলিশ কি করবে? ধরে নেবে এবং তোমাকে সরাসরি পানিশমেন্ট দেবে এবং তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করবে। কিন্তু আমরা দেখব অপরটি পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ। এখানে বিভিন্ন নীতিবোধ, মূল্যবোধ, আদর্শ প্রভৃতিকে বোঝাচ্ছে। পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ বলতে ফ্যামিলি, পরিবারের মধ্যে এটা দেখতে পাওয়া যায়, যেখানে তোমাকে সামাজিকরণের মাধ্যমে ছোট থেকেই শেখানো হচ্ছে, তোমার মধ্যে মূল্যবোধ তৈরি করা হচ্ছে যে পরিবারের বাড়িতে, অর্থাৎ বাড়িতে কেউ যদি বড়রা আসে তাহলে তুমি তাকে তোমার বসার চেয়ারটা দিয়ে দেবে। তাতে করে কি হবে? বড়দের প্রতি একটা সম্মান জ্ঞাপন করা। তারপরে দেখো সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য। সামাজিক নিয়ন্ত্রণের বিশেষ যে উদ্দেশ্য রয়েছে, 1 নম্বর দেখো, সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক আচরণের সাদৃশ্য আনে। তোমরা সকলেই জানো ভারতবর্ষ একটা ভিন্ন জাতি, বর্গ, গোষ্ঠী এবং ভিন্ন ভাষা দেশ। এখানে সংস্কৃতিগত পার্থক্য রয়েছে, তবুও সেই সংস্কৃতিগত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা সকলে বিভিন্ন আচরণগত পার্থক্য থাকলেও সেই আচরণগত পার্থক্য যেন একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে না চলে যায়, তাতে করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সেই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, তার জন্য কি করা? সামাজিক নিয়ন্ত্রণ করা, যাতে করে সামাজিক আচরণের মধ্যে একটা সাদৃশ্য আসে। আর কি 2 নম্বর উদ্দেশ্য বলছে যে সামাজিক নিয়ন্ত্রণ বা সামাজিক সংগতি রক্ষা করা। এবং সামাজিক নিয়ন্ত্রণের আরেকটি উদ্দেশ্য যে সেই নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তিবর্গের মধ্যে সমাজের শান্তি ও সংগতিকে যেন নষ্ট না হয় তাকে রক্ষা করা। 3 নম্বর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ ও গোষ্ঠী সমাজের ধারাবাহিকতা রক্ষা করা। শুধু শান্তি বা সংগতিকে রক্ষা করলেই হবে না, সেই শান্তি সংগতি যেন ধারাবাহিকভাবে চলতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্ম সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে। 4 নম্বর হচ্ছে ব্যক্তির সামাজিক প্রবৃত্তি বজায় রাখা। আমরা জানি যে ব্যক্তি ছোট বেলা থেকেই সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার যে প্রবৃত্তিগুলো লাভ করে থাকে এবং সেই প্রবৃত্তি অনুযায়ী সে ক্রিয়াকলাপ করে থাকে সমাজের ক্ষেত্রে, এবং সেই ক্রিয়াকলাপের সামাজিক বিচ্যুতি যেন না ঘটে তার, এবং সে বিচ্যুতি করলে সমাজ তাকে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করে। ব্যক্তির জীবনে নিরাপত্তা প্রদান করা। এই সামাজিক নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে শান্তি শৃঙ্খলা তো বজায় রাখবে এবং সেই শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে ব্যক্তির যে জীবনের নিরাপত্তা সেটি প্রদান করবে এবং ব্যক্তিরা সুস্থভাবে জীবনযাপন করবে সেদিকে খেয়াল রাখা। তাহলে আমরা আজকে এটুকুই জানলাম। আরও কিছু রয়েছে পাঠ সামাজিক নিয়ন্ত্রণের, যে এজেন্টগুলো অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের যে মাধ্যমগুলো রয়েছে সেটা আমি অন্য একটা ভিডিওতে পড়াবো। থ্যাংক ইউ।